সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো রসায়ন চতুর্থ প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টা কিন্তু অনেকটাই বড় এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, এবং এই অধ্যায়টা একটু কঠিন এই রসায়ন প্রথম পত্রের। আর আমরা আশা করি একটা বা দুই তিনটা ক্লাসের মধ্যে এই ক্লাসটা কভার করতে পারবো। তো আশা করি সবাই আমার কথাটা শুনতে পাইতেছো। তো যারা যারা ক্লাসটার কথা শুনতে পাইতেছো তো আমাকে জানাও। আচ্ছা, তো আমরা এবার যদি আমরা প্রথম যে টপিকসটা নিয়ে আলোচনা করি তার নাম হলো পিএইচ। এই টপিকসটা থেকে অবশ্যই কোশ্চেন আসবে। আমরা একেবারে পিএইচ এর কি কি আসতে পারে, কোন কোন অঙ্ক আসতে পারে, আমরা প্রত্যেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই পিএইচ প্রথমে আমরা পিএইচ এর কিছু জিনিস শিখব। আচ্ছা, পিএইচ কি? হোয়াট ইজ পিএইচ? তাহলে এই পিএইচটা কি? আমরা জানি যে এই যে কোনো একটা দ্রবণ, কোনো একটা কিছু, যেই কোনো কিছুই হোক, আমরা যদি পিএইচ স্কেলের সাহায্যে পিএইচটা যদি নির্ণয় করি, তখন এইটা পিএইচ নির্ণয় করার পরে বুঝতে পারি যে এই দ্রবণটা কি অ্যাসিডীয় না ক্ষারীয়, নাকি কোনো ক্ষার না কিছু নেই। আমি একেবারে বাস্তব উদাহরণ দিই, খেয়াল রাখবা। মাটি আমরা যখন খেতে, যেমন যে খেতে ফসল লাগানো হয়, খেতে যদি অ্যাসিডের পরিমাণ বাড়ে তখন কিন্তু ওই খেতে কিন্তু ফসলগুলো জ্বলে যায়, ফসলগুলো হয় না। তো তখন এই পিএইচ মিটার দ্বারা যদি দেখা হয় যে এটার অ্যাসিডের মান কি বাইরে গেছে, তখন কি করা হয়? খেতে চুন দেওয়া হয়। তখন খেতে চুন দিলে চুন কি ক্ষারীয়, তখন ক্ষার দেয়, তখন অ্যাসিড আর ক্ষার প্রশমিত হয়ে একটা ব্যালেন্স আসে। তো এই যে অ্যাসিড মানে পিএইচ এর কিন্তু আমাদের জানি বাস্তব জীবনে অনেক গুরুত্ব আছে। আমরা জানি রক্তের একটা পিএইচ এর মান আছে, আমাদের প্রত্যেকটা জিনিসের এরকম একটা পিএইচ এর মান আছে। তো আমরা যদি এই পিএইচ স্কেলটা দেখি, সবাই আমাকে জানাও, যারা যারা আসো লাইভে তারা জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড এবং বোর্ড সবকিছু ক্লিয়ার কিনা, এবং ক্লাসটাকে শেয়ার করে যারা যারা শেয়ার করবে তারা ডান লিখে আমাকে জানাও যে আমি শেয়ার করছি। আচ্ছা, খেয়াল রাখবা পিএইচ স্কেলটা শুরু হয় কত থেকে? 7 থেকে। খেয়াল রাখবা পিএইচ স্কেলটা হলো 0 থেকে 7 থেকে 14 পর্যন্ত। খেয়াল রাখবা 0 থেকে 14 পর্যন্ত এই পিএইচ স্কেলটা, 0 থেকে 14 পর্যন্ত। খেয়াল রাখবা যদি 7 থাকে তখন সেটা বলা হয় নিরপেক্ষ। যদি 7 হয়, পিএইচ এর মান 7 হয়, তাহলে এটা হয় কি? নিরপেক্ষ। 7 থেকে যদি কম হয়, দেখো 7 থেকে কম হলে সেটা কি? অ্যাসিড। 7 থেকে কমের দিকে গেলে সেটা কি? অ্যাসিড। 7 থেকে যদি বেশির দিকে যায় সেটা কি? ক্ষার। দেখো তাহলে 7 থেকে যদি কমের দিকে যায় সেটা কি হয়? অ্যাসিড। আর 7 থেকে যদি বেশি বাড়ে সেটা কি হয়? ক্ষার। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম 0 থেকে 7 পর্যন্ত কি থাকে? অ্যাসিড। আবার 7 থেকে 14 পর্যন্ত কি থাকে? ক্ষার। আর 7 থাকলে সেটা কি? নিরপেক্ষ। এইবার এগুলোর ভিতরে কিন্তু আবার ভাগ আছে। আমরা জানি অ্যাসিডের ভিতরে দুইটা ভাগ কি কি? আমরা জানি 0 থেকে 3 পর্যন্ত সেটা হয় তীব্র অ্যাসিড। আবার 3 থেকে 7 পর্যন্ত যেগুলো হয় সেগুলো কি? দুর্বল অ্যাসিড। দেখো এটা হলো কার ভাগ? অ্যাসিডের ভাগ। দেখো অ্যাসিডের যে ভাগটা আমরা করি। আবার আমরা যদি বলি বেস বা ক্ষারের যে ভাগটা করি, খেয়াল রাখবা 7 থেকে 11 পর্যন্ত সেটা কি? দুর্বল ক্ষার। আবার 11 থেকে 14 পর্যন্ত সেটা কি? তীব্র ক্ষার। দেখো এগুলার কিন্তু পরীক্ষা আসে, এগুলা খেয়াল রাখবা, এবং বর্ণগুলোও কিন্তু আসে। দেখো বর্ণগুলা খেয়াল রাখবা, তীব্র অ্যাসিডের বর্ণটা কি? এই দিকে তোমরা তাকালে বুঝতে পারবা। দেখো এই অ্যাসিডটা সবচেয়ে তীব্র। দেখো এই গ্যাস্ট্রিকের যে অ্যাসিডটা, ধরো আমাদের শরীরে যখন পিএইচ এর মান অনেক কম থাকে, 1 থাকে, তখন কিন্তু এটা কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড, এই অ্যাসিডটা কিন্তু সবচেয়ে তীব্র, এবং এটার বর্ণ কিন্তু দেখতে পাইতেছে কি? লাল। দেখো লালটা আস্তে আস্তে কি হইতেছে? কমলা হইতেছে। খেয়াল রাখবা তীব্র অ্যাসিডের বর্ণটা তাহলে কি বুঝলাম আমরা? লাল। আমি একটু লাল দিয়ে দেখি লালটা। দেখো তাহলে তীব্র অ্যাসিডের বর্ণটা কি? লাল। খেয়াল রাখবা তীব্র অ্যাসিডের বর্ণ কি? লাল। প্রশ্ন আসতে পারে এগুলা, তীব্র অ্যাসিডের বর্ণ কি? তাহলে বুঝলাম তীব্র অ্যাসিডের বর্ণ কি? লাল। দেখো তাহলে পিএইচ এর মান 0 থেকে 3 এর মধ্যে, দেখো এই যে 0 থেকে 3 এর মধ্যে, এই যে এইটুকু অ্যাসিডের কি অ্যাসিড? তীব্র অ্যাসিড। দেখো এগুলো কি? তীব্র অ্যাসিড। আর এই বর্ণটা কি দেখছো? লাল। তাহলে বুঝলাম তীব্র অ্যাসিডের বর্ণ কি? লাল। এইবার দেখো আবার আমরা যদি বলি নিরপেক্ষটা, এই দেখো এটা নিরপেক্ষ। দেখো এটা হলো নিরপেক্ষ। তাহলে নিরপেক্ষ অ্যাসিডের বর্ণটা কি হবে? দেখো এই যে নিরপেক্ষ অ্যাসিডের বর্ণটা হবে সবুজ। খেয়াল রাখবা নিরপেক্ষটা কি? সবুজ। একটু মনোযোগ দিয়ে রাখো, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নিরপেক্ষটার বর্ণ কি? সবুজ। তারপরে দেখো
আমাদের লালের পরে এখানে কমলা, কমলা থেকে হলুদ, তাহলে দুর্বল অ্যাসিডের বর্ণটা কি হলুদ, খেয়াল রাখবা হলুদ বা এখানে কমলা বলা যায়। এইবার আসো তীব্র ক্ষার, এটা হলো কি তীব্র ক্ষার, দেখো এদের হলো কি তীব্র ক্ষার। এই তীব্র ক্ষারের বর্ণ কি দেখো তো বেগুনি, খেয়াল রাখবা এই তীব্র ক্ষারের বর্ণ কি বেগুনি। তাহলে বুঝলাম 11 থেকে 14 এর মধ্যে হলে তীব্র ক্ষার আর এর বর্ণ কি হবে বেগুনি। তারপরে আসো দুর্বল ক্ষারের বর্ণ কি নীল, খেয়াল রাখবা দুর্বল ক্ষারের বর্ণ কি নীল। তাহলে একেবারে সামারি আমরা করি যদি, হ্যাঁ পুরোটা যদি আমরা একটু সামারি করি তাহলে কি আসছে দেখো তো, তাহলে তীব্র অ্যাসিডের বর্ণ কি লাল। দেখো আমরা আবার একবার সম্পূর্ণটা আবার বলি, 0 থেকে 14 পর্যন্ত কি পিএইচ স্কেলটা 7 যদি হয় তাহলে হয় কি নিরপেক্ষ, আর যদি 0 থেকে 7 এর মধ্যে হলে সেটা কি অ্যাসিড, আর 7 থেকে 14 মানে 14 এর মধ্যে হলে সেটা কি ক্ষার। আবার দুইটা ভাগ আছে, 0 থেকে 3 এর মধ্যে হলে তীব্র অ্যাসিড, আর 3 থেকে 7 এর মধ্যে সেটা হলো কি দুর্বল অ্যাসিড। আবার এই ক্ষারের পাত্রা দেখি 7 থেকে 11 এর মধ্যে হলে দুর্বল ক্ষার, আর 11 থেকে 14 এর মধ্যে হলে কি তীব্র ক্ষার। আবার বর্ণটা দেখি 0 থেকে 3 এর মধ্যে হলে সেটা তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিডের বর্ণ কি লাল, যেগুলোতে তীব্র অ্যাসিড লেমন জুস এগুলোতে যে তীব্র অ্যাসিডটা থাকে। তারপরে আমরা যদি বলি যে ব্লিচিং বা এই যে ক্ষার জাতীয় জিনিসগুলো ব্লিচিং পাউডার, তারপরে যে সলিউশন বা অ্যালকালি যে সলিউশনগুলো ওই সলিউশনগুলো হলো তীব্র ক্ষার। তীব্র ক্ষারের বর্ণ কি হবে বেগুনি, খেয়াল রাখবা তীব্র ক্ষারের বর্ণ কি হবে বেগুনি। তারপরে হ্যান্ড সোপ, যে আমরা যে বেকিং সোডা বেকিং পাউডার এই ডিম টিমি যেগুলো থাকে ওগুলো সব হলো কি দুর্বল ক্ষার। দেখো ওগুলো কি দুর্বল ক্ষার। আচ্ছা তাহলে আমরা যদি দেখি আশা করি এদের পর্যন্ত বুঝতে পারছি। আর নিরপেক্ষর বর্ণটা কি বলতো পিওর ওয়াটার, বিশুদ্ধ পানির পিএইচ এর মান খেয়াল রাখবা 7, খেয়াল রাখবা বিশুদ্ধ পানির পিএইচ এর মান কি 7, আর বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7। আশা করি এই পিএইচ সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এবার আমরা যদি বলি পিএইচটা দেখো, এবার পিএইচ এর অঙ্কগুলো যদি আমরা দেখার চেষ্টা করি দেখো, তাহলে এখানে পিএইচ এর ম্যাথ নিয়ে আমরা এখন কথা বলবো। দেখো পিএইচ এর আমরা জানি 3 প্রকারের ম্যাথ আছে। একটা হলো জেনারেল পিএইচ ম্যাথ, আশা করি এতটুকু বুঝতে পারছো সবাই। দেখো আমরা পিএইচ এর ম্যাথ নিয়ে এখন আলোচনা করব। দেখো পিএইচ এর ম্যাথগুলো দেখি, পিএইচ এর 3 প্রকারের ম্যাথ আছে। এর ভিতরে একটা হলো সাধারণ যে ম্যাথগুলো আছে, আমরা প্রথমে ওই সাধারণ ম্যাথগুলো আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা কারা কারা লাইভ আছে কমেন্ট করে আমাকে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে জানাও। হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে কিনা সবাই আমাকে জানাও। আচ্ছা পিএইচ এর ম্যাথের ভিতরে জেনারেল পিএইচ এর ম্যাথ একটা আছে, সেটা আমরা জানি কি। দেখো ধরো এই একটা পাত্র, এখানে দিল কি HCl, আজকে কত মোলার 0.1 মোলার। এখন তোমার বলো দেখি পাত্রের দ্রবণের পিএইচ এর মান কত, পাত্রের দ্রবণের পিএইচ এর মান কত। আচ্ছা আমরা জানি পিএইচ কাকে বলে বলতে পারবা, আমরা জানি কোন দ্রবণের, দেখো পিএইচ কাকে বলে, কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের, কোন দ্রবণের হাইড্রোজেন আয়ন মানে H+ আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলে পিএইচ বলে, ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। মাঝে মাঝে এটা কিন্তু সংজ্ঞাতেও আসে, লগারিদমকে পিএইচ বলে। দেখো এটা বুঝতে পারবে তোমরা, এখন আমি সংজ্ঞাটা লিখলেই এটা মুখস্থ হয়ে যাবে। তাহলে বলতে পারি কি পিএইচ ইকুয়াল টু কি মাইনাস লগ অফ কি H+। দেখো পিএইচ ইকুয়াল টু কি বলতো তাহলে মাইনাস লগ অফ H+। তাহলে এই অঙ্কটার মান কত হবে দেখি, কে কে কমেন্টে জানাতে পারো মান কত হবে, পিএইচ এর মান কত দেখি তো, কেউ করে আমাকে জানাতে পারো কিনা, কেউ জানাতে পারো কিনা আমাকে জানাও। দেখো কোন দ্রবণের H+ আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলে পিএইচ বলে। তাহলে দেখো কোন দ্রবণের, এই দ্রবণের হাইড্রোজেন আয়ন, দেখো এখানে হাইড্রোজেন আয়ন থাকবে স্বাভাবিক কথা, খেয়াল রাখবা এই অঙ্কটার অবশ্যই একটা হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, দেখো লগের কি ঋণাত্মক, দেখো ঋণাত্মক লগারিদমকে কি বলে পিএইচ বলে। আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝবা। তাহলে আবার আমি বলি, দেখো সংখ্যাটা মুখস্থ হয়ে যাবে আশা করি। কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, দেখো ঘনমাত্রা হাইড্রোজেন আয়ন হলো কি এটা, দেখো হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা কি থাকবে কে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, দেখো এই যে ঋণাত্মক লগারিদমকে কি বলে পিএইচ বলে। তো আমরা বুঝতে পারলাম কি এটার জন্য আমাদের জানা লাগবে কি H+, এখানে H+ এর মানটা কত। তাহলে
এখানে আমি এস প্লাস এর মানটা বুঝতে যাই, দেখো আচ্ছা দেখো আমি যদি এখানে এস প্লাস এর মানটা কত হয় সেটা একটু দেখার চেষ্টা করি, তাহলে এইখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা যদি দেখি এস প্লাস এর মানটা কত বোঝার চেষ্টা করো। এখানে দেখো কয়টা আমরা আয়ন আছে বলতে পারবা? একটু সবাই বুঝতে পারছো? আশা করি অঙ্কটা আমরা চলে যাই। এখানে দেখো তো কয়টা আয়ন আছে, এখানে কিন্তু HCl, এটা যদি আমরা ভাঙি তাহলে কি আসছে দেখো তো H প্লাস আর কি Cl মাইনাস। দেখো HCl কে ভাঙলে কি আসে? H প্লাস আর কি Cl মাইনাস। তাহলে H প্লাস কয়টা? একটা। খেয়াল রাখবা এখানে এই দ্রবণ HCl অ্যাসিডটা এটা কিন্তু একটা তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড হওয়ার কারণে দ্রবণের সম্পূর্ণরূপে কি বিয়োজিত হবে। এই জন্য এখানে H প্লাস এর মান যা এই ঘনমাত্রার মানও কি তাই। তাহলে বুঝলাম এখানে H প্লাস এর ঘনমাত্রার মানটা কত হলো তো 0.1। তো সুতরাং আমরা জানি pH ইকুয়াল টু কি মাইনাস লগ H প্লাস, তাহলে কি আসছে মাইনাস লগ H প্লাস এর মান কত দেখো তো 0.1। তাহলে সুতরাং এটা ক্যালকুলেশন করলে আমাদের মেবি মানটা 1 হবে। তাহলে এটাই আমাদের কি অ্যানসার। আশা করি সবাই একটু বুঝতে পারছো। এইবার pH থেকে যদি আমাকে বলে যে pOH কত, এখানে যদি বলে pOH কত, তাহলে আমরা জানি pOH কাকে বলে? কোন দ্রবণের, খেয়াল রাখবা কোন দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার, দেখো হাইড্রোক্সিল আয়ন কোনটা? OH মাইনাস। হাইড্রোক্সিল মানে ক্ষার, তাই না? কোন দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলে? pOH বলে। দেখো কোন দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pOH বলে। তাহলে এইখানে আমাদের pH বের হইছে, এখন আমি pOH কিভাবে পাবো? সেটার জন্য আমাদের কি দরকার? আমরা জানি এই সূত্রটা জানি, দেখো pH প্লাস pOH ইকুয়াল টু কত? 14। যেহেতু দেখো pH স্কেল ক্ষার এবং অ্যাসিড মিলিয়ে পুরোটা কি 14 না? এভাবে মুখস্থ রাখতে পারবা। অথবা যদি ঘনমাত্রা দেখি তাহলে দেখো H প্লাস ইনটু OH মাইনাস, এই দুটো মিললে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 14। এই দুটো সূত্র খেয়াল রাখবা। এইবার আমি যদি বলি এখানে pOH কত, সবাই কিন্তু অ্যানসার দিতে পারবা। এইখানে pOH ইকুয়াল টু কত হবে? আমরা জানি pOH ইকুয়াল, আমরা জানি সূত্রটা কি বলতো? pH প্লাস pOH ইকুয়াল টু কত? 14। তার সুতরাং pOH ইকুয়াল টু কত? 14 মাইনাস pH। তাহলে 14 মাইনাস কত? 1। তাহলে কত? সুতরাং pOH এর মান কত? 13। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ সাবিনা রহমান, হ্যাঁ অ্যানসার, তোমার অ্যানসার কারেক্ট। হ্যাঁ সাবিনা, যারা যারা আছে তাদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটাকে শেয়ার করে দাও। আচ্ছা তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দাও। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। ধরো আমরা আরেকটু লোকাল কিছু অঙ্ক করি, জেনারেল যেগুলো আসে পরীক্ষায়। দেখো ধরো এরকম আছে, ধরো তোমার দিয়ে দিল যে কোন দ্রবণের pH দিয়ে দিল। দেখো এবার একটু উল্টা একটা করি আমরা। আচ্ছা এটা আমরা করার আগে এইটা একটু করি। H2SO4 সালফিউরিক অ্যাসিড ঘনমাত্রা দিল 0.2 মোলার। এখন বললো এটার pH কত? বললো এই দ্রবণের pH কত? এই দ্রবণের pH ইকুয়াল টু কত? দেখো এটা কি অ্যাসিড? তীব্র অ্যাসিড। আমরা প্রথম শিখতেছি প্রথম টাইপ কি? তীব্র অ্যাসিডের বেলায়। কোন অ্যাসিডের বেলায়? তীব্র অ্যাসিডের বেলায়। তাহলে এখানে যেহেতু একটা অ্যাসিড, তাহলে এটাকে আমরা ভাঙি, বুঝার চেষ্টা করি। H2SO4 এটা ভাঙলে কি বের হবে দেখো তো? যদি H প্লাস প্লাস SO4 2 মাইনাস, সালফেটটা হলো 2 মাইনাস, এজন্য H প্লাস কয়টা হবে? অবশ্যই দুইটা। এইখানে দেখো এখানে H প্লাস এর ঘনমাত্রা কত? 0.2, কিন্তু এখানে H প্লাস কয়টা বের হইছে? দুইটা। এইজন্য এখানে আমরা জানি H প্লাস এর ঘনমাত্রা হবে কি 2 ইনটু 0.2। এই নাম্বারটা কি হবে? দেখো তাহলে 2 ইনটু 0.2 তাহলে 0.4। এইটা কিন্তু লক্ষ্য রাখার বিষয়। লক্ষ্য রাখার বিষয় যদি আমি যদি ভাঙি, দেখো এই মানটা আমরা যদি এই যৌগটা ভাঙি, যদি এখানে H প্লাসের সাথে কিছু আসে সমতা করার পরে, তখন ওইটা দিয়ে কি হবে? গুণ হবে। ঘনমাত্রা মানটা ওইটা দিয়ে কি হবে? গুণ হবে। ঠিক আছে? তাহলে সুতরাং আমরা এবার বের করতে পারি pH। তাহলে pH ইকুয়াল টু কি? মাইনাস লগ অফ কি? H প্লাস। তাহলে মাইনাস লগ অফ কি? H প্লাস 0.4। তাহলে এখানে যা আসে তাই কি অ্যানসার। আচ্ছা আমাকে এইটা
যারা আছো তারা তাদের ভিতরে এইটার পি ও এস এর মান কত একটু আমাকে কমেন্ট বক্সে জানাও, যে এই মানটার এটার পি ও এস ইকুয়াল টু কত, কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, এইটার পি ও এস এর মানটা কত আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। এই যে এইটারই। এবার আমরা আরেকটা অঙ্কেতে চলে যাই, এটা হলো উল্টা আমরা এখন করব। দেখো ধরো আমাদের আছে, আচ্ছা আমরা একটা ক্ষার বের করে আনি। দেখো এখানে যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে একই কথা, হাইড্রোক্সিল, ইজি হবে, এটা আশা করি পারবো সবাই। এইবার এরকম একটা অঙ্ক ধরো, পিএইচ এর মান দিয়ে দিল 5। এখন বললো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, বোঝার চেষ্টা করো, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। পিএইচ দিয়ে দিল 5, এখন বললো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, উল্টা ঘটনা। এখন আমরা কি করব, এখন ইজি ভাবে আমরা বের করতে পারবো। দেখো সবাই ওইটা চেষ্টা করো। আচ্ছা চেষ্টা করে কমেন্ট বক্সে লিখে যাবে, যে পরে দেখো আর আগে দেখো, চেষ্টা করবে অ্যানসারটা কমেন্ট বক্সে লিখে। আচ্ছা দেখো এখানে এইবার এতক্ষণ আমাদের ছিল কি H প্লাস OH মাইনাস, এগুলো ছিল, আমরা বের করছি কি পিএইচ, কিন্তু এখন আছে পিএইচ বের করতে হবে কি OH মাইনাস। দেখো OH পিএইচ থেকে কোনোদিন OH মাইনাস পাওয়া সম্ভব না সরাসরি, খেয়াল রাখবা। পিএইচ থেকে আসে কি বলতো H প্লাস, পিওএইচ থেকে আসে কে OH মাইনাস, কিন্তু আমরা যে কোনো একটা পাইলে অন্যটা রূপান্তর করতে পারবো, স্বাভাবিক কথা। তাহলে এই জন্য আমরা এবার কি করবো বলতো, আমরা জানি পিএইচ ইকুয়াল কি বলতো মাইনাস লগ অফ কি H প্লাস। দেখো এখান থেকে আমরা H প্লাসটা বের করে ফেলি, তাহলে H প্লাসটা বের করলে H প্লাস থেকে আমরা কি বের করতে পারবো, এই সূত্রের মাধ্যমে OH মাইনাসটা বের করতে পারবো, স্বাভাবিক কথা। তাইলে এবার H প্লাসটা বের করার জন্য একটু অনেক সুন্দর একটা নিয়ম আছে, এবং বুঝে শুনে করবা, ঠিক আছে? হ্যাঁ নবীর ভাই ধন্যবাদ। হ্যাঁ সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও। আচ্ছা এইবার আমাকে যারা যারা আসছো তারা H প্লাস এর মানটা কত হইতে পারে দেখি, তো আমার আগে কে কে বের করতে পারবা, আমার আগে বের করে কমেন্ট বক্সে জানাও। তো এখানে দেখো এইখানে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস, তাহলে একটু বোঝার চেষ্টা করো। এইখানে আমাদের কি হবে, পিএইচ এর মানটা কত 5, তাহলে 5 ইকুয়াল টু মাইনাস লগ অফ কি H প্লাস। দেখো আমার এখানে পিএইচ আছে, বের করতে হবে কি OH মাইনাস, কিন্তু খেয়াল রাখবা পিএইচ এর বেলা H প্লাস বের করা সম্ভব, পিএইচ এর বেলা OH মাইনাস বের করা সম্ভব। দেখো যেহেতু এখানে পিএইচ আছে, আমরা আগে H প্লাস বের করব, তারপরে এই সূত্রের মাধ্যমে OH মাইনাসটা বের করব, খেয়াল রাখবে এই ব্যাপারটা। তাহলে এইখানে দেখো 5 ইকুয়াল টু এটা আমি যেভাবে শিখাই এইভাবে শিখবা, এবং এইভাবে কিন্তু মানটা বের করবা, আমি পেস লাগিয়ে দেবো। কিন্তু খেয়াল রাখো পিএইচ এর মান 5 বসালে কি করব, অল্টারনেট করে ফেলবো, এটা এই পাশে নিয়ে আসবো, 5টা এই পাশে নিয়ে যাবো। দেখো তাহলে মাইনাস লগ অফ H প্লাস ইকুয়াল টু কত, তাহলে 5। দেখো মাইনাসটা এই পাশে থাকলে মাইনাসটা এই পাশে আনা যায়। দেখো আমি যেভাবে শিখাই এটা সেম ভাবে শিখবা, একটু পার্থক্য করবা না। তাহলে মাইনাস কি 5। তাহলে এইখানে একটু দেখার চেষ্টা করো, এইখানে দেখো আমি যদি H প্লাস রাখি, খেয়াল রাখবা লগ যখন এই পাশে যায় এটা হলো লগ ইনভার্স, আর লগ ইনভার্সের মান মানে হলো এন্টি লগ, সেটা কি হয় এন্টি লগ, খেয়াল রাখবা। তাহলে এন্টি লগ অফ মাইনাস 5, তাহলে এন্টি লগ অফ কি মাইনাস 5। তাহলে এখানে কি কার মান বের হয়ে যাবে, H প্লাস এর মান বের হয়ে যাবে। হ্যাঁ বের করতে পারছো, হ্যাঁ সাবিনা গুড, হ্যাঁ ঠিক আছে মিম, হ্যাঁ গুড। আচ্ছা তাহলে এটা মান কত বের হয়, তোমাদের মানটা আমি দিচ্ছি। দেখো 13.60। এইবার দেখো H প্লাস যেহেতু বের হয়ে গেছে, আমরা ইজিলি কি বের করতে পারি বলো তো, H প্লাস ইনটু কি OH মাইনাস ইকুয়াল টু কত বলো তো 10 টু দি পাওয়ার মাইনাস 14। দেখো তাহলে এখানে H প্লাস এর মানটা বসাইলে আমরা কি পাবো, OH মাইনাস এর মানটা পাবো, স্বাভাবিক কথা। দেখো তো কি হয়, তাহলে OH মাইনাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, H প্লাসটা কি হয়ে যায় ভাগ, তারপরে সুতরাং H প্লাস এর মানটা এখানে বসিয়ে দিই আমরা 10 মাইনাস 14, আর H প্লাস এর মানটা কত 13.60 বসালাম, ক্যালকুলেশন করলে OH মাইনাস বের হয়ে গেল। আশা করি সবাই এতটুকু সবাই বুঝতে পারছো। এইবার এই অঙ্কটা এইভাবে না করে আমি কিন্তু আরেকভাবে করতে পারি। দেখো এই অঙ্কটারে আমরা আরেকভাবে করে দেখাই, কিভাবে করতে পারি একটু সবাই দেখো। এই অঙ্কটা যদি সেম ভাবে করতে যাই, অন্যভাবে করতে যাই, আচ্ছা দেখি তো আমি এই অঙ্কটা অন্যভাবে করতে করতে তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 বললাম,
এইটার pH ইকুয়াল টু কত বের করে দেখাও তো সবাই, এটা একটু দেখো। দেখো আমি বলতেছি আবার যে এখানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোলার এটার pH এর মান কত, দেখো এটা করে একটু আমাকে জানাও। এই অঙ্কটা আমি আরেকভাবে করব, কিভাবে দেখো, এখানে বের করতে হবে কার মান, হাইড্রোক্সিলের মান। আমি এই pH-টাকে কই নিতে পারি, POH নিতে পারি। দেখো কিভাবে, আমাদের POH ইকুয়াল টু 14 মাইনাস pH, তাহলে 14 মাইনাস 5 তাহলে কত আসতেছে বলো তো 9। তাহলে pH এর মান কত আসতেছে, POH এর মান 9। তাহলে এবার আমরা জানি কি বলো তো, এবার OH মাইনাস বের করা সহজ, কই থেকে, POH থেকে। তাহলে POH এ গেলে আমরা জানি মাইনাস লগ অফ কি OH মাইনাস ওই সেম, তাহলে 9 ইকুয়াল টু কি মাইনাস লগ অফ কি OH মাইনাস। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এটা এই পাশে চলে আসে, তাহলে মাইনাস লগ অফ OH মাইনাস ইকুয়াল টু কত 9। মাইনাসটা আমরা এই পাশে দিয়ে দিতে পারি তাই না, এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকেই ভুল করে, একটু মনোযোগ দাও। দেখো মাইনাসটা এই পাশে দিয়ে দিবা, তাহলে আমরা জানি কি লগ ওই পাশে গেলে এটার নাম কি এন্টি লগ, এটার নাম কি বলো তো এন্টি লগ। এই কথাটা কিন্তু অনেকে আমাকে একবার এই কথাটার জন্য একবার আমাকে ঢাকা থেকে ফোন দিছিল আমার একটা বন্ধু, কিন্তু সে লগ এর মানটা এন্টি লগ কিভাবে বের করে সেটা বুঝতে পারে না। সে দেখো এন্টি লগ কিভাবে বের করে অনেকেই বুঝে না, এটা আমি একটু বলি, একটু বলে দেই তো তোমাদের সবাইকে। দেখো এন্টি লগ কি মাইনাস 9, এন্টি লগ মানে কি জানো, এন্টি লগ মানে হলো 10 টু দি পাওয়ার ওই মানটা, এন্টি লগ মানে 10 টু দি পাওয়ার ওই মানটা, খেয়াল রাখবা। তাহলে ওই মাইনাসের মান কত, এই 10 টু দি পাওয়ার মাইনাস 9, এটা আমাদের কি অ্যানসার। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এন্টি লগ মানে হলো তো 10 টু দি পাওয়ার ওই মানটা, 10 টু দি পাওয়ার ওই মানটা, তাহলে হাইড্রোক্সিলের মান কত 10 টু দি পাওয়ার মাইনাস 9। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার, এইভাবে করা যায়, আবার ওইভাবে কি করা যায়। আচ্ছা এই অঙ্কটাকে অ্যানসার কি দিতে পারতেছো না তোমরা, এটা একটু আমাকে জানো। এইবার আসো আমরা আশা করি এই টাইপের অঙ্কগুলো সবাই পারবা, এর ভিতরে আমাকে এই অ্যানসারটা দাও। এবার আমরা শিখবো হলো আরেকটা টাইপ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, যেটা পরীক্ষায় অনেক বেশি আসে, সেটা হলো আমাদের দুর্বল অ্যাসিডের বেলায় pH এর মান। দুর্বল অ্যাসিড, দেখো দুর্বল অ্যাসিডের pH এর মান দুইভাবে আসে। একভাবে হলো কি, দেখো যদি একটা সিঙ্গেল থাকে, দেখো একটা সিঙ্গেল পাত্রের সাথে ধরো CH3COOH, এটার ঘনমাত্রা কত 0.1 মোলার, আর এটার একটা Ka মানে বিয়োজন ধ্রুবকের মান আছে 1.8 10 টু দি পাওয়ার -5। একটু সবাই মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা সবাই বের করে আমাকে কমেন্ট বক্সে জানাও। দেখো আমি এই অঙ্কটা দেখো, আমরা জানি এটা কি একটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের বেলায় এখানে একটা বিয়োজন ধ্রুবক থাকে, কারণ এর বিয়োজন মাত্রাটা এটা কিন্তু সরাসরি আমরা জানি দুর্বল অ্যাসিডের ধর্ম কি বলতো, সেটা কি হয় না, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। এজন্য এটা বিয়োজিত হয় কিভাবে, যে এটার বিয়োজন মাত্রাটা আমাদের নির্ণয় করা লাগে, তাই না। তো এই আকারে যদি আমি বলি যে এইখানে এই অঙ্কটা করার জন্য আমাদের কি কি সূত্র লাগে, আমরা জানি আলফা মানে বিয়োজন মাত্রা বের করা লাগবে, কারণ এটা কিন্তু সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, কতটুকু বিয়োজিত হয় সেটা হলো বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা নির্ণয়ের জন্য সূত্রটা কি √Ka/C, মানে তার বিয়োজন ধ্রুবক এবং গণমাত্রা, সে বিয়োজন ধ্রুবক আকারে গণমাত্রাটা কত আছে সেটা দ্বারা বের করতে পারবো বিয়োজন মাত্রা। এটা হলো কি আলফা হলো বিয়োজন মাত্রা। এই আলফাটা বের করতে পারি, আমরা জানি কি হাইড্রোক্সিল আয়নের গণমাত্রা তাহলে হবে কি তার বিয়োজন মাত্রা অনুসারে কি এবং গণমাত্রার গুণফল থাকে, আর S+ এগুলো আলফা C। এইবার যদি আমরা S+ পাই তাহলে তো pH নির্ণয় করা কি আমাদের জন্য পানি, তাই না। pH ইকুয়াল বলো তো -log of S+। আমরা নতুন সূত্র শিখলাম, এই সূত্রগুলো কে কে পারো তারা ইয়েস লেখা আমাকে জানাও। এবং হ্যাঁ দেখো pH -log of S+। আবার বলতেছি দেখো দুর্বল অ্যাসিডের বেলায় তোমরা বলতে পারো দুর্বল অ্যাসিড কোনগুলো, আমি কেমনে শিখবো, খেয়াল রাখবা এই COH যুক্ত যেগুলো আছে সেগুলো সবগুলো দুর্বল অ্যাসিড। এবং দুর্বল পরীক্ষায় আরেকটা মজার বিষয় কি জানো, তোমাদের ইন্টার পরীক্ষায় মানে পরীক্ষায় এইগুলো আসে, এটা আর এটা এইটাই, অথবা এটা জায়গায় এটা উত্তরে এই COOH ফরমিক অ্যাসিড, এই COOH এই যে হাইড্রোক্সিল এইগুলাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এগুলো আসবে, এই ছাড়া আর আসে না, খেয়াল রাখবা। এইবার যদি বলি এই অঙ্কটা করার জন্য প্রথম কথা হইলো কি, আগের অঙ্কের বেলায় কিন্তু আমরা ডাইরেক্ট কি করছিলাম, যখন
তীব্র অ্যাসিড ছিল তখন এই ঘনমাত্রাটা দিয়ে কিন্তু সরাসরি পিএইচ এর মানটা বের করে ফেলছিলাম, কারণ তখন এই ঘনমাত্রাটাই ছিল H+ এর ঘনমাত্রা। তখন H+ এর ঘনমাত্রা নিচে বলো এটা বন্ধ করে দিতে। দেখো তাহলে এই ঘনমাত্রাটাই ছিল কি H+ এর ঘনমাত্রা, কিন্তু এইটা দুর্বল অ্যাসিড হওয়ার কারণে এই ঘনমাত্রাটাই কিন্তু হবে না, এই জন্য এখানে বিজোড় মাত্রা বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে তাহলে কি বের করব, আলফার মান। তাহলে আলফা ইকুয়াল টু কি √k/c। সুতরাং আমাদের k টা কত দেখো তো, তাহলে k টা হলো এটা, তাহলে সুতরাং k এর মানটা কি 1.8 × 10⁻⁵ c ঘনমাত্রাটা কত 0.1। তাহলে এখানে আমাদের আলফা বেরিয়ে গেছে, তাই না? যেহেতু এখানে আমাদের আলফা বেরিয়ে গেল, এবার আমরা কি বের করব, H+ = α/c। তাহলে এটা যদি আমরা বের করতে পারি, হ্যাঁ দেখো তাহলে এবার আমরা কি বের করব, H+ এর মান বের করব, তাই না? প্রথমে কি বের করলাম, আলফা। এই আলফার মান থেকে আমরা কি বের করব, H+। আমরা জানি H+ আমরা জানি বলো তো α/c। তাহলে আলফার মানটা কি বলো তো, এই যে এটা যা আসে তা, তাই না? এটা ধরলাম রিস্টার ধরলাম, হ্যাঁ, ইনটু ঘনমাত্রাটা কত ছিল 0.1। দেখো ঘনমাত্রাটা 0.1, তাহলে H+ বের হয়ে গেছে। খেয়াল রাখবে H+ বের হওয়া মানে আমাদের কাজ কি শেষ। তাহলে এবার পিএইচ কত, একেবারে সহজ, পিএইচ হলো -log H+। এই অঙ্কটা পরীক্ষা আসার সম্ভাবনা 99.99%। খেয়াল রাখবে, আমি অনেকটাই শিওর দিতে পারি এই অঙ্কটা সম্পর্কে। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে, অনেক ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে বিগত সালের প্রশ্নগুলো তুমি ঘাটবা, বেশিরভাগ সময় দেখবে এই অঙ্কটা একেবারে সেম, মানও সেম, মানে সব সেম। এটা আসতেই পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, সেটা নিয়ে কোনো। আচ্ছা এবার আমি আবার অঙ্কটা বুঝাই, খেয়াল রাখবা। এটা একটা কি বলতো, দুর্বল অ্যাসিড এবং এটা ঘনমাত্রা 0.1 বলা দেওয়া আছে। খেয়াল রাখবা, আর এটা হলো একটা কি দেওয়া আছে, Ka, মানে কি বিয়োজন ধ্রুবক 1.8 × 10⁻⁵। খেয়াল রাখবে এই বিয়োজন ধ্রুবকটা অবশ্যই দেওয়া থাকবে। তাহলে কেন এটা দেওয়া আছে, কারণ আমরা জানি এটা দুর্বল অ্যাসিড কিন্তু দ্রবণে কি হতে পারে না, সম্পূর্ণরূপে বিয়োজিত হইতে পারে না, এবং দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হইতে পারে না বিদায় কিন্তু এখানে কি গণনা করছে, আলফা বিয়োজন মাত্রা বের করছে কি √k/c। বিয়োজন মাত্রা কতটুকু পরিমাণ বিয়োজিত হয়, তাহলে √k/c, তাহলে k এর মান কি 1.8 × 10⁻⁵, আর c ঘনমাত্রা কত 0.1। তাহলে এখান থেকে একটা আলফা বের হয়ে গেল, বিয়োজন মাত্রাটা বের হলো। বিয়োজন মাত্রা বের হলো আমরা জানি H+ = α/c, তাই না? এটা হলো ঘনমাত্রার সূত্র। তাহলে সুতরাং H+ আলফার মান যে এখানে বের হইছে আলফা * কি c কত 0.1 মোলার। তাহলে এখানে একটা মান বের হইছে ধরো। তাহলে সুতরাং এবার H+ এর মান বের হয়ে যাওয়া মানে আমাদের অঙ্ক কাহিনী শেষ। সুতরাং p = -log H+ বসাই দিলাম, H+ এর মানটা কত। এবার এইখান থেকে যদি বলে POH কত 14 - এই মানটা, শেষ। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা আসলে বুঝতে পারবা এবং পারবা। ঠিক আছে, তো আমি যদি বলি এবার আমরা এই টাইপ থেকে আমরা চলে যাব কি হেন্ডারসন হাসেলবাদ। আচ্ছা আমি তোমাদের জন্য একটা অঙ্ক রাখি, দেখি আমি তোমাদের জন্য। আচ্ছা আমাকে বলো তো, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কি দুর্বল ক্ষার নাকি তীব্র ক্ষার? তোমরা 1 আর 2 লেখো। আচ্ছা এ বি লেখলে ভালো হবে, কারণ 1 2 এর আগে লেখছো। এ বি আমাকে সবাই এই কমেন্টে এই অ্যানসারটা জানাও, যারা আসছো তারা কমেন্টে অ্যানসারটা জানাও যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি দুর্বল ক্ষার নাকি তীব্র ক্ষার, জানাও এটা কমেন্ট। ঠিক আছে, কমেন্টে জানাও যে এটা দুর্বল ক্ষার নাকি তীব্র ক্ষার। আচ্ছা এইটা দিয়েও কিন্তু ওই অঙ্কটা আসতে পারে, সেটা তোমরা একটু ভালো করে শিখে নিবা। আচ্ছা এইবার আমি যদি বলি, এইবার দেখো আমাদের যেটা হলো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হেন্ডারসন হাসেলবাদ সমীকরণ। এবং হেন্ডারসন হাসেলবাদ সমীকরণ থেকে অনেক বেশি অঙ্ক আসে, এবং হেন্ডারসন হাসেলবাদ সমীকরণের প্রমাণটাও পরীক্ষা আসে। তোমার পরীক্ষা আসতে পারে হেন্ডারসন, তোমার পরীক্ষা আসতে পারে কি যে হেন্ডারসন হাসেলবাদ সমীকরণটি দেখো, বলতে পারে কি হেন্ডারসন হাসেলবাদ সমীকরণ। দেখো বলতে পারে কি, ধরো তোমার এটা পরীক্ষা আসলে হচ্ছে পিএইচ গণনার হেন্ডারসন হাসেলবাদ সমীকরণটি কি করো, উপপাদন করো বা প্রতিপাদন করো। তাহলে কি করবা, একেবারেই সহজ, মানে চিন্তিত হওয়ার কিছু নাই। তোমরা যখন খাতায় দেখো বা গাইডে দেখো, দেখলে মনে হয় যে আল্লাহু আকবার, এটা মনে অনেক বড় বা অনেক কঠিন, কিন্তু না, একেবারেই সহজ। দেখো আমি করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তুমি স্টেপ বাই স্টেপ শিখো। দেখো CH3COOH বোঝার চেষ্টা করো। এবার আমি যদি বলি এইটা যদি তুমি ভাঙবো, কিভাবে ভাঙা যায়, CH3COO - প্লাস কি H+। দেখো তাহলে এটা কি আসতেছে
CH3 সিটা হলো মাইনাস প্লাস KS প্লাস এইটা দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি তার নাম কি বরক্রিয়ার সূত্র। বরক্রিয়ার সূত্রর কাহিনীটা কি বিক্রিয়কগুলো যাবে নিচে উৎপাদগুলো থাকবে কি উপরে, এই আর কিছু না। তাহলে এইখানে আমরা জানি এই বরক্রিয়া সূত্রানুসারে লিখতে হবে। দেখো বরক্রিয়া সূত্রানুসারে দেখো তাহলে বরক্রিয়া সূত্রানুসারে আমরা কি লিখতে পারি Ka। আচ্ছা এখানে Ka লিখলাম কেন, কারণ এটা কিন্তু অ্যাসিড নিয়ে কথা। এটা কি নিয়ে কথা? অ্যাসিড নিয়ে কথা। দেখো হ্যাঁ এই পাশটা এটা কিন্তু কি নিয়ে কথা? অ্যাসিড নিয়ে কথা। তাহলে Ka ইকুয়াল টু কি নিচে কোনটা থাকবে বলো তো? আমরা জানি নিচে থাকবে এইটা, দেখো CH3CH আর উপরে থাকবে বলো তো এই দুইটা, তাই না? তাহলে CH3C ডাবল মাইনাস আর কি S প্লাস। ঠিক আছে, এটা হলো কার সূত্র? বরক্রিয়ার সূত্র। খেয়াল রাখো। হ্যাঁ কমেন্টে তোমরা এটা জানাও না, তোমরা কি দেখো না? দেখো এটা অ্যামিনো হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার না তীব্র ক্ষার, A আর B দিয়ে জানা। আচ্ছা Ka তাহলে এটা আবার বলতেছি, দেখো হান্ডারসন-হাসেলবার্গ সমীকরণের ভিতরে বরক্রিয়া সূত্র অনুসারে কি, আমি একটু বরক্রিয়া সূত্রটা এখানে একটু ব্যাখ্যা করে দিই তোমাদেরকে, তোমরা ইজিলি বুঝবা। দেখো এরকম যদি থাকে কোনো জিনিস তাহলে K ইকুয়াল টু কি বিক্রিয়কের ঘনমাত্রাগুলো নিচে, দেখো তাহলে A এর ঘনমাত্রা নিচে, B এর ঘনমাত্রা নিচে, আর এখানে দেখো তো C এর ঘনমাত্রা উপরে, D এর ঘনমাত্রা কি উপরে, এই হলো K। তার সুতরাং এই অনুসারে দেখো এটা কি নিচে, এই দুটো কি উপরে। তাইলে এবার আমি যদি এটা থেকে H প্লাসটা এখানে আনতে যাই, কারণ আমাদের pH নির্ণয়, দেখো আমাদের কাজটা হলো কি নির্ণয়? pH নির্ণয়। দেখো হ্যান্ডারসন-হাসেলবার্গের কাজ হলো pH নির্ণয়। এখন pHটার জন্য আমাদের কি আনা দরকার? H প্লাসটাকে সামনে আনা দরকার। আমরা একটু বজ্র গুণন করি, ঠিক আছে বজ্র গুণন করি। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, এটার সাথে এটাতে মনে মনে 1 বিবেচনা করি, এটার সাথে এটা গুণ, তাই না? আর এটার সাথে এটা গুণ, তাহলে সেটা আমরা এটা নেই, এরকম আসছে। দেখো তো CH3C ডাবল মাইনাস আর ইনটু H প্লাস ইকুয়াল টু K এর লগে এটা গুণ, তাই না? তাহলে K ইনটু কি CH3C ডাবল H। তাহলে সুতরাং H প্লাসটাও যদি রাইখা দেই তাহলে এখানে আসতেছে কি দেখো তো এটা নিচে চলে যেতেছে, তাহলে K এটা এখানে আর CH3C ডাবল H টা কোথায়? উপরে, আর এটা কোথায়? নিচে মাইনাস, তাই না? তাহলে দেখো তো অনেক মজার একটা ব্যাপার কিন্তু এখানে আছে। Ka এবার একটু বুঝতে হবে ব্যাপারটা, দেখো তো। আচ্ছা এইটা কি? অ্যাসিড, স্বাভাবিক কথা, এটা অ্যাসিড, এটা নিয়ে কোনো আমাদের মতবাদ নাই, কারণ এটা CH3C ডাবল অ্যাসিড। তাহলে আমরা লিখে দিলাম অ্যাসিড। এইটা কি বলো তো? খেয়াল রাখবা, এখানে সোডিয়াম থাকলে এটা লবণ, পটাশিয়াম দিল লবণ, যেটাই দেই এটা কি হবে? লবণ, স্বাভাবিক কথা। তার জন্য এটা কি লবণ। এইবার আমরা দেখলাম অ্যাসিড, আর কি আসলো? লবণ। এইবার বুঝো, এইবারে হলো টুইস্ট বা মজার কাহিনীগুলো আসতেছে। এইখানে দেখো আমরা জানি pH বাড়ানোর জন্য এখানে কি দরকার? সাথে আর মাইনাস লগ দরকার। আমরা জানি কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে pH বলে, তাহলে এর জন্য এখানে একটা কি দরকার? মাইনাস লগ দরকার। তাহলে আমরা আনলাম একটা মাইনাস লগ, কোনো কথা নাই, ঠিক আছে? আনলাম কি একটা মাইনাস লগ, দেখো তাহলে মাইনাস লগ অফ H প্লাস। আচ্ছা এই লাল কালি দিয়ে লিখলে ভালো হয় নাকি কালো কালি দিয়ে লিখলে ভালো হয় আমাকে জানাও তো। হ্যাঁ আচ্ছা কোন কালি দিয়ে ভালো হয়? দেখো লাল কালি দিয়ে কালো কালি দিয়ে একটু সময় জানা। দেখো এখানে তো একটা লগ নেই, দেখো আমি কেন লগ নিচ্ছি সেটা তো বুঝছো, কারণ pH আনতে হবে। আমাদের মূল টার্গেটটা কি আনা? pH এর সমীকরণ আনা। এই জন্য pH মানে কি বলতো? কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলে? pH বলে। এজন্য একটা মাইনাস লগ আনলাম এক্সট্রা। তাহলে এখানে একটা মাইনাস লগ আসলো, আবার এখানে আবার মাইনাস লগ ইনটু কি এই যে এটা এসি। অনেকের মনে এইটা নিয়ে একটু খটকা লাগে গেছে অলরেডি, যে বলতেছো যে আচ্ছা এটা আপনি কি করলেন, এটা কোনো কাজ করলেন? লগ আনবেন একটা, আইনে ফেললেন দুইটা, এটা হইলো না, হইলো একটু পরে হবে। আচ্ছা দেখো এই লগের সাথে এখানে কে আছে, খেয়াল রাখবা লগ এর সাথে যদি কোনো কিছু গুণাকারে থাকে সেটা কি হয়ে যায় বলো তো? যোগ হয়ে যায়। আর যেহেতু এখানে মাইনাস, কিন্তু মাইনাস মাইনাসে কি দেখো প্লাস মাইনাসে কি হয়ে গেল? মাইনাস হলো। আমরা জানি লগ এ বি, এটা একটু বোঝার চেষ্টা করো। লগ এ বি যদি গুণাকারে থাকে আমরা জানি কি লেখা যায়? লগ এ প্লাস লগ বি, এরকমই দেখো। এই লগ এখানে আনলে এখানে এটার সাথে এখানে প্লাস দিয়ে এটা লেখা গেল, যেহেতু এখানে মাইনাস সামনে, এজন্য এখানেও মাইনাস আর এখানেও কি হয়ে গেল? মাইনাস। ঠিক আছে, তাহলে হ্যাঁ
রিমা হ্যাঁ লাল, ঠিক আছে, তাহলে লালটা দিয়ে আমি লিখতেছি। দেখো আচ্ছা, তাহলে এইখানে একটু বোঝার চেষ্টা করো, মনোযোগ সহকারে বুঝো, একেবারে সহজ কথাটা কিন্তু। দেখো তো এইটার বদলে কি লেখা যায়, পিএইচ, স্বাভাবিক কথা। এই যে মাইনাস লগ কে এ, অনেক মজার একটা কথা এখানে দেখো, খেয়াল রাখবে এই সূত্রটা কিন্তু এখন নতুন শিখতেছি। পি কে এ ইকুয়াল টু মাইনাস লগ কে এ, খেয়াল রাখবা। আর পি কে বি ইকুয়াল টু কি মাইনাস লগ কে বি, এই কথাটা খেয়াল রাখবা, ঠিক আছে। তাহলে দেখো তো পি কে এ ইকুয়াল টু মাইনাস লগ কে আর পি কে বি ইকুয়াল টু মাইনাস লগ কে বি। তাহলে এই জন্য আমি লিখতে পারি এখানে দেখো তো মাইনাস লগ কে এ ইকুয়াল টু কি জানো, পি কে এ। এবার দেখো মাইনাসের যদি আমি প্লাস করি, দেখবা লগের বেলা যদি মাইনাসের প্লাস করলে কিন্তু উল্টিয়ে যায়, উল্টিয়ে গেলে কি হয় দেখো এখানে মাইনাস থাকা আমরা কেমন যদি বেমানান দেখি, এই জন্য এখানে প্লাস আনলাম। আর লগের ভেতরে যদি মাইনাস আনলে সেটা উল্টে যায়, উল্টে কি হবে লবণ করে এসিডটা কি নিচে, তাহলে দেখেন লগ উপরে লবণ আর নিচে এসিড। তাহলে এটাই কি সমীকরণ, হেন্ডারসন-হাসেলবাদ সমীকরণ। এবং পিএইচ গণনার সমীকরণ দিলে পিএইচ ইকুয়াল টু কি pKa প্লাস লগ লবণ বাই অ্যাসিড, এটাই কার সমীকরণ, হেন্ডারসন-হাসেলবাদ সমীকরণ। আমি আবার বলতেছি, দেখো এখানে আমরা কি করলাম, বর্গের সূত্র CH3COOH, অ্যাসিড, অ্যাসিডটা ভাঙা যায় কি হবে CH3COO মাইনাস আর কি H প্লাস। বর্গের সূত্র অনুসারে আমরা জানি কি বিক্রিয়কটা থাকে নিচে, উৎপাদটা আসে কোথায় উপরে। দেখো উৎপাদের ঘনমাত্রা, এই যে উৎপাদের ঘনমাত্রা। এবার দেখো তো আমাদের মেইনটা কি সমীকরণ বের করা, পিএইচ সমীকরণ বের করা। তাহলে এই জন্য এখানে এই প্লাসটা আমরা কি করলাম এই পাশে আনলাম, মানে বজ্র গুণন যেটাকে বলে, এটা গুণ এইটা গুণ, এইটা গুণ ইকুয়াল টু এইটা, তাহলে এইটা এই পাশে এটার সাথে এটা গুণ দিয়ে কি এই পাশে, তাই না। আমাদের রাখতে হবে কি H প্লাস, অন্য কিছু কোনো দরকার নাই। এই জন্য এটা কি আমরা জানি গুণ আকারে কোনো কিছু থাকলে বাগের হয়ে কি নিচে চলে যায়, তাই না। তাহলে এইবার H প্লাস কে ইনটু এটা, এইবার একটু বোঝার চেষ্টা করো, এই জিনিসটাকে অবশ্যই অ্যাসিড আর এটাকে অবশ্যই কি লবণ। কেন, কারণ এটার সাথে যদি কোনো সোডিয়াম দাও, যাই দাও, পটাশিয়াম দাও, যেটাই ম্যাগনেসিয়াম দাও, সবগুলো সে কি হবে অবশ্যই লবণ হবে। এইবার দেখো তো আমাদের এইটাকে যদি অ্যাসিড বানায় পিএইচ বানাইতে হয়, আমরা জানি পিএইচ ইকুয়াল টু কি জানো বলো তো মাইনাস লগ অফ H প্লাস। দেখো তো এইখানে মাইনাস লগ H প্লাস, এর জন্য কি নাই, শুধু মাইনাস লগ নাই, এই জন্য একটা মাইনাস লগ আনলাম এবং এইখানে একটা মাইনাস লগ আনলাম। দেখো মাইনাস লগটা আমরা জানি গুণাকার থাকলে সে কি হয়ে যায় যোগাকারে হয়ে যায়, তার জন্য এই লগটা মাইনাস কে এর সাথে আসছে এবং এখানে একটা প্লাস প্লাস মাইনাস মাইনাস লগ এটা চলে আসছে। এইবার দেখো মাইনাস লগ H প্লাস মানে কি পিএইচ আর মাইনাস লগ কে মানে কি pKa, আর এই মাইনাসটারে প্লাস দেওয়ার কারণে দেখো তো লবণটা উঠে গেছে উপরে, অ্যাসিডটা উঠে গেছে কি নিচে। তার সুতরাং পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ লবণ বাই অ্যাসিড, এটাই কি হেন্ডারসন-হাসেলবাদ সমীকরণ। আচ্ছা এইবার সবাই বুঝছো কিনা, যারা যারা বুঝছো আমাকে জানাও, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা সেম জিনিসটা শিখবো, পিএইচ গণনার সমীকরণ শিখলাম। তোমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে হেন্ডারসন-হাসেলবাদের পিএইচ গণনার সমীকরণ যদি আমাদের এটা দিয়ে দেয়, তখন আমরা কি করব, পিওএইচ গণনার সমীকরণ। তখন এটা এর বেলা কি থাকবে একটু মনোযোগ দিয়ে দেখো, ওইটা আমরা এখন শিখবো। তাহলে হেন্ডারসন-হাসেলবাদের বেলা খেয়াল রাখবা, তখন হয়ে যাবে কি ক্ষারের জিনিসগুলো হবে, তখন কার জিনিস হবে সব ক্ষারের, একটু মনোযোগ দিয়ে বুঝো, সব কিন্তু একই হবে। দেখো এবার আমি যদি বলি তখন কি থাকবে, তখন থাকবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাংলাতে কি হবে NH4 প্লাস প্লাস কি OH মাইনাস, ওই যে বর্গের সূত্র অনুসারে বর্গের সূত্র কে বললো তখন কিন্তু KB। কেন KB, KB বি হলো বেস মানে বেস, ঠিক আছে, KB দেখো KB বি দিয়ে কি বলো তো বেস, তাহলে এটা যাবে নিচে আর গণমাত্রা আকারে, আর এটা যাবে কোথায় উপরে, দেখো NH4 প্লাস আর কি এখানে কি থাকে OH মাইনাস। আগের মতো সেম কাহিনী করবে এখন, দেখো সবাই বুঝতে পারবে আশা করি। আগেরটা বুঝছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাও, আগেরটা কে কে বুঝছো সবাই কমেন্ট বক্সে জানাও, না বুঝলেও আমাকে জানাও। আচ্ছা দেখো তো আমাদের দরকারটা কি বলো তো, এই OH দরকার, এর জন্য বক্স গ্রহণ করবো, এটা এই পাশে এটা এই পাশে। দেখো তো তো এখানে কি হবে NH4 প্লাস আর এখানে কি থাকবে OH মাইনাস, আর KB ইনটু কি বলতো কি থাকবে NH4 OH। আচ্ছা দেখো তো OH মাইনাস এটা আমরা এখানে রেখে দিলাম, আর এটা কই যাবে নিচে, তাই না। তাহলে KB ইনটু কি NH4 OH, আর এই যে NH4 এটা কই যাবে এখানে, দেখো আগের মতো সেম। এবার আমি যদি এটাকে বলি এরকম ভাবে একটু বুঝো, দেখো আর এরকম তো লাল দিয়ে লিখবো, তাই না, আমরা তো বলছিলাম লাল। দেখো
তাহলে ওএস মাইনাস আমরা আমরা কি করব অবশ্যই এখানে দেখো ওএস মাইনাস যা আছে তা কেবি। আচ্ছা দেখো তো এটা কি একটা ক্ষার, স্বাভাবিক কথা এটা ক্ষার, আর এইটা কি বলতো লবণ, ঠিক আছে? এটা ক্ষার, এটা কি লবণ। ওই যে আগের মধ্যে লব না মাইনাস লব না আনলে তো কি বানানো সম্ভব না, পিওএইচ বানানো সম্ভব না। তাও সুতরাং মাইনাস লগ ওএইচ মাইনাস ইকুয়াল টু কি মাইনাস লগ কেবি মাইনাস লগ ক্ষার বাই লবণ, তাই না? তাহলে আমরা জানি কি, দেখো আমরা জানি মাইনাস লগ ওএইচ, দেখো তাহলে আমরা কি জানি বলো তো, মাইনাস লগ ওএইচ মানে বলো তো পিওএইচ, আর মাইনাস লগ কেবি মানে বলো তো পিকেবি, মাইনাস যদি প্লাস দিতে তাহলে কি লগ লবণটা উপরে আর ক্ষারটা কি নিচে। তাহলে আমরা বুঝলাম কি দেখো তো, তাহলে পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ লবণ বাই ক্ষার। তাহলে এটা কার হ্যান্ডারসন-আশারবাদ সমীকরণের পিওএইচ গণনার সমীকরণ। আশা করি এটা বুঝতে পারছো। এবং এইটার অঙ্কগুলো পরীক্ষা আছে, এবং এইটার যদি তুমি সূত্র জানো অঙ্কটা সহজ, তুমি শুধু লবণ আর ক্ষারের মানটা বসাই দিবা, কেবির মান বসাইবা, হয়ে যাবে। এবার আসো আমরা এই অঙ্কটা বোঝার আগে আমরা এখন বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা আগে বুঝবো। আচ্ছা, কে কে বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা পারো আমাকে কমেন্ট বক্সে জানাও যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কেউ পারো কিনা। আমরা এখন পরীক্ষায় মাস্ট বি যে অঙ্ক যে জিনিসটা আসে সেটা হলো কি বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। দেখো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল এইটা পরীক্ষায় আসার সম্ভাবনা 99.99%। এইটা সবাই খেয়াল রাখবা, যেটা সমান কত 99.99%, মানে আসতেই পারে। তাহলে এটা কি বলতো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। দেখো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, দেখো বাফার দ্রবণ দুই প্রকার হইতে পারে। আমরা জানি বাফার দ্রবণ কত প্রকার হইতে পারে, দুই প্রকার। একটা হলো কি অম্লীয় বাফার, আর একটা হলো বলতো ক্ষারীয় বাফার। তাহলে আমি যদি বলি তাহলে বাফার দ্রবণ কয় প্রকার হইতে পারে, দুই প্রকার। একটা হলো কি অম্লীয় বাফার, আর একটা হলো বলতো ক্ষারীয় বাফার। তাহলে এখানে আমি যদি বলি বের করো। আচ্ছা, অম্লীয় একটা হলো অম্লীয় বাফার, আর একটা হলো কি ক্ষারীয় বাফার। দেখো অম্লীয় বাফার কি, একটা দুর্বল অম্ল আর একটা তীব্র অ্যাসিড যদি বিক্রিয়া করে দেখো, তাহলে অম্লীয় বাফার কখন সৃষ্টি হবে, দেখো CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। খেয়াল রাখবে এরকম টাইপেরই থাকবে। যদি একটা দুর্বল অম্ল আর তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, সরি এটা কি দুর্বল অম্ল, একটা দুর্বল অম্ল আর তীব্র ক্ষার যদি থাকে ধরো পরীক্ষার প্রশ্নে, তখন বুঝবে এটা কি অম্লীয় বাফার। তাহলে দুর্বল অম্ল আর তীব্র ক্ষার যখন বিক্রিয়া করবে, একটু দেখো কি ঘটনা ঘটতেছে। আমরা জানি এইচ আর OH এই দুজনের একটা সম্পর্ক করব, কি হবে পানি, স্বাভাবিক কথা। আর থাকলো কি CH3C ডাবল, দেখো তো C ডাবল আর N এটা এখানে থাকবে। তাহলে এটা কি বলো তো লবণ, আর এটা কি পানি। তাহলে এটা কিন্তু কি বিক্রিয়া, ফসফন বিক্রিয়া, তাই না? দুর্বল হয়েছে। তাহলে খেয়াল রাখবা অম্ল বাফার কাকে বলে, পরীক্ষাতে প্রশ্ন আসে। এবার দিব আমরা জানি এটা দুর্বল অম্ল আর তীব্র ক্ষার বিক্রিয়া করে দুর্বল অম্লের লবণ সৃষ্টি করে, এর নামে কি বাফার, অম্লীয় বাফার। তাহলে এই অম্লীয় বাফারটা করব কে, কাজটা করবে কে, খেয়াল রাখবা কাজটা করবে হলো এই ব্যক্তি আর এই ব্যক্তি। তাহলে কাজটা করবে কে, এই দুর্বল অম্ল আর এই দুর্বল অম্লের লবণ। তাহলে এই দুই ব্যক্তি কাজ করবে। দেখো কি কাজ করবে একটু দেখাই, তাহলে সেটা কি কাজ করবে দেখো তো। তাহলে CH3C ডাবল H, সেটা যদি আমরা ভাঙি একটু, তাহলে CH3C ডাবল মাইনাস প্লাস H প্লাস, আর এটা যদি ভাঙি আমরা দেখো তো, তাহলে CH3C ডাবল Na, এটা যদি আমরা লিখি তাহলে কি লেখা যায়, তাহলে CH3C ডাবল মাইনাস প্লাস সোডিয়াম প্লাস। দেখো এই হলো এটা দ্রবণ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ গুড। দেখো এই হলো এটা, হ্যাঁ সাবিনা, হ্যাঁ গুড। দেখো তাহলে এইখানে আমি যদি দেখি, দেখো এইখানে আমি যদি দেখি দেখো এখন এই দ্রবণে পরীক্ষা প্রশ্ন আসতে পারে কি, যে এই দ্রবণগুলো দেওয়া থাকে। দেখো পরীক্ষার প্রশ্নটা কেউ আসে সেটা আমি একটু দেখো। দেখো পরীক্ষা প্রশ্ন আসে এইভাবে। দেখো আমি মনে হয় আজকে কেপিকেসি দেখাইতে পারবো না, কেপিকেসিটা অন্য ক্লাসে দেখাইতে হবে। দেখো পরীক্ষা প্রশ্ন আসে কিভাবে আসে, ধরো এটা আছে H2SO4 আর এটার ভিতরে আছে ধরো CH3C ডাবল H। দেখো এটার ভিতরে আছে CH3C ডাবল H। এই পাত্র আর এই পাত্র যদি একত্রে মিশ্রিত করে, দেখো B ও C
পাত্রকে মিশ্রিত করে ওই দ্রবণে অ্যাসিড যোগ করলে, ওই দ্রবণে যদি আমরা H+ যোগ করি বা অ্যাসিড যোগ করি, দ্রবণের pH এর মান পরিবর্তিত হবে কিনা। তাহলে বাফার দ্রবণ কাকে বলে? খেয়াল রাখবা, যে দ্রবণে, আবার এবার বাফার দ্রবণের সংজ্ঞাটা বলি, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের pH এর মান পরিবর্তিত হয় না, তাকে কি বলে? বাফার দ্রবণ বলে। তাহলে সংজ্ঞাটা কি? যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে, দেখো যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের pH এর মান পরিবর্তিত হয় না, pH এর মান পরিবর্তন হয় না, তাকে কি বলে? বাফার দ্রবণ বলে। তাহলে কি বুঝলাম? আমরা জানি যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের pH এর মান পরিবর্তন হয় না, তাকে কি বলে? বাফার দ্রবণ বলে। তাহলে দেখো, এই দুর্বল অম্ল হওয়ার কারণে এই ঘটনা ঘটবে, এবং এই বাফারটার নাম হলো তো অম্লীয় বাফার। তাহলে আমরা এখন কি শিখতেছি? অম্লীয় বাফার এর ক্রিয়া কৌশল। পরীক্ষা এটাই সবচেয়ে বেশি আসে, অম্লীয় বাফারটা আসে। ক্ষারীয় বাফারটাও একই কথা আমরা শিখবো। আচ্ছা দেখো, তাহলে অম্লীয় বাফার কে কি ঘটায়? এটা দুর্বল অম্ল, আর দুর্বল অম্লের কি? লবণ। আসো এখন এই দ্রবণে কি কি আছে বোঝার চেষ্টা করো। ধরো এই একটা পাত্রের ভিতরে এখন এগুলো আছে, তাহলে CH3COO- আছে, আর আছে কি H+ আর কি সোডিয়াম প্লাস। এবার দেখো, দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে, তাহলে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে, দেখো সামান্য পরিমাণ অ্যাসিডটা কি H+, সামান্য পরিমাণ অ্যাসিড H+ যোগ করলে কি ঘটনা ঘটতেছে দেখো তো। তাহলে অ্যাসিড যোগ করলে কি হবে? আমরা জানি, আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো খাতায় লিখতে পারো একেবারে সেম ভাবে। তুমি বলবা যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা H+ যোগ করলে, অ্যাসিড তাই না, অ্যাসিড মানে H+, এই ধরনের সামান্য পরিমাণ অ্যাসিড H+ যোগ করলে দ্রবণে উপস্থিত, দেখো তো এই যেটা CH3COO- এর সাথে এই H+টা যুক্ত হবে। তাহলে কি ঘটনা ঘটলো? এই CH3COO- এবং H+ এর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করলো? CH3COOH। তাহলে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড H+ যোগ করলে দ্রবণে উপস্থিত CH3COO- এর সাথে H+ যুক্ত হয়ে উৎপন্ন করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। এই ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড হওয়ার কারণে দ্রবণের সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, তাই pH এর মানের পরিবর্তন হয় না। আমি আবার বলতেছি কি ঘটনা ঘটবে। তুমি এইটুকু লেখার পরে লিখবে হলে আমরা জানি অম্লীয় বাফার কোনটা। আমরা জানি যদি একটা দুর্বল অম্ল তীব্র ক্ষার বিক্রিয়া করে দুর্বল অম্লের লবণ সৃষ্টি করে, এবং এই দুর্বল অ্যাসিড ও দুর্বল অম্লের লবণ বা দুর্বল অ্যাসিডের লবণ যে বাফারকে সৃষ্টি করে তার নামই কি? অম্লীয় বাফার। তাহলে এই বিক্রিয়া দিবা, তারপর লিখবা কি? সামান্য পরিমাণ অ্যাসিড যদি এই দ্রবণে যোগ করি, দ্রবণে উপস্থিত ইথানয়েড এর সাথে, এটা ইথানয়েড, খেয়াল রাখবে এটার নাম ইথানয়েড, ইথানয়েড এর সাথে H+ যুক্ত হয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। এই ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড হওয়ার কারণে দ্রবণে কি হয়? সম্পূর্ণরূপে বিয়োজিত হইতে পারে না, তাই pH এর মানের পরিবর্তন হয় না। এই একটা স্টেপ। এইবার বলো যে সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে, তাহলে কি লিখবে? এবার সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে, দেখো সামান্য পরিমাণ ক্ষার কি বলো তো? হাইড্রোক্সিল। ক্ষার মানে হাইড্রোক্সিল যোগ করলো। দেখো তাহলে কি ঘটনা ঘটবে? বলবা যে এই দ্রবণে সামান্য পরিমাণ ক্ষার হাইড্রোক্সিল যোগ করলে, দেখো হাইড্রোক্সিলটা কে ধরবে এখানে? আইসা এরা সংযুক্ত, দেখো H+ যুক্ত, খেয়াল রাখো। তাহলে এই দ্রবণে এবার বলবা যে এই দ্রবণে সামান্য পরিমাণ হাইড্রোক্সিল যোগ করলে দ্রবণে উপস্থিত H+ এর সাথে হাইড্রোক্সিল যুক্ত হয়ে উৎপন্ন করবে। দেখো তো, দ্রবণে H+ এর সাথে হাইড্রোক্সিল যুক্ত হয়ে উৎপন্ন করবো পানি উৎপন্ন করবো। এবং আমরা জানি পানি একটা কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এই কথাগুলো বলবা যে এই দ্রবণের সামান্য পরিমাণ ক্ষার হাইড্রোক্সিল যুক্ত করলে দ্রবণে উপস্থিত H+ এর সাথে হাইড্রোক্সিল যুক্ত হয়ে পানি উৎপন্ন করে, এবং পানি একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কারণে দ্রবণের pH এর মানের তেমন পরিবর্তন হয় না। তাই আমরা বুঝলাম কি যে অম্লীয় বাফার দ্রবণে যদি আমরা কি করি? সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার দেই, তাহলে কি হয় না? দ্রবণের pH এর মানের পরিবর্তন হয় না। আশা করি এটা সবাই বুঝতে পারছে। এবং সেম ভাবে তুমি ক্ষারটা ব্যাখ্যা দিতে পারবে। ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল আমি একটু সেটা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি যদি ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল একটু সংক্ষেপে দেখাই।
আচ্ছা, এবার আমরা খারে ওভার ক্রিয়া কৌশল দেখে দেবো। অম্লীয় ওভার গেল, এখন দেখাবো খারে ওভার। আমি তো অঙ্কই দেখাতে পারলাম না আজকে। দেখো খারে ওভারের জন্য কি লাগবে? দুর্বল ক্ষার। খেয়াল রাখো, দুর্বল ক্ষার। একটু দেখো, এটা দেখলাম আমাদের সাথে দুর্বল ক্ষারের সাথে তীব্র অ্যাসিড, দেখো উল্টা ঘটনা করতেছে। দুর্বল ক্ষারের সাথে তীব্র অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? তাহলে স্বাভাবিক কথা, এই OH আর H মিলা কি পানি থাকতেছে কি? দেখো তো NH4 আর এখানে Cl, তাই না? দুর্বল ক্ষার ও দুর্বল ক্ষারের লবণ, আবার বলতেছি ক্ষারীয় ওভারের সংজ্ঞাটা, দুর্বল ক্ষার ও তীব্র অ্যাসিড যুক্ত হয়ে যদি দুর্বল ক্ষার ও দুর্বল ক্ষারের লবণ যে বাফারকে সৃষ্টি করে তার নামে কি ক্ষারীয় বাফার। তাহলে এই দুর্বল ক্ষারটাকে সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি সৃষ্টি করবে? অ্যামোনিয়াম আয়ন, NH4+ আয়ন, আর এখানে কি হাইড্রোক্সিল আয়ন। বুঝো, একটার সাথে একটা কম্পেয়ার করে দিতেছি তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। NH4 + Cl, তাহলে এখানে কি থাকলো? NH4+ আর এখানে কি Cl-। এবার দেখো তো এই দ্রবণে কি কি উপস্থিত আছে? তাহলে NH4+ উপস্থিত আছে, হাইড্রোক্সিল আছে, আর ক্লোরাইড আছে। তাহলে তিনটা জিনিস আছে। তাহলে দ্রবণে সামান্য কোনো যদি H+ যুক্ত করি, দ্রবণে উপস্থিত দেখো OH- এর সাথে দেখো উল্টা ঘটনা করবো। তাহলে কি বলবা? আমরা যদি এই দ্রবণে সামান্য পরিমাণ H+ যুক্ত করি, দ্রবণে উপস্থিত হাইড্রোক্সিল এর সাথে H+টা কি হয়? যুক্ত হয়। যুক্ত কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। আর পানি একটা মৃদু তরল মিশ্রণ হওয়ার কারণে আমি বলতেছি এই ধরনের সামান্য পরিমাণ H+ যুক্ত করলে দ্রবণে উপস্থিত হাইড্রোক্সিল এর সাথে H+ যুক্ত হয়ে কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। এবং পানি একটি মৃদু তরল মিশ্রণ হওয়ার কারণে দ্রবণে কি সামান্য রূপে বিয়োজিত হয়, তাই pH এর মানে তেমন পরিবর্তন হয় না। এবার দ্রবণে সামান্য পরিমাণ যদি ক্ষার যুক্ত করি, OH যুক্ত করি, তাহলে দ্রবণে উপস্থিত কি অ্যামোনিয়াম, এই যে অ্যামোনিয়ামটা, এই অ্যামোনিয়ামের সাথে আমরা জানি কি NH4+ এর সাথে হাইড্রোক্সাইড যুক্ত উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আবার বলতেছি এই দ্রবণে যদি সামান্য পরিমাণ ক্ষার হাইড্রোক্সাইড যুক্ত করি, দ্রবণে উপস্থিত অ্যামোনিয়ামের সাথে হাইড্রোক্সাইড যুক্ত উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার হওয়ার কারণে দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হইতে পারে না, তাই pH এর মানে তেমন পরিবর্তন হয় না। আশা করি এই ক্ষার বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এটা হলো ক্ষারের বাফার। আশা করি সবাই বুঝতে পারছো। একটু সবাই ক্লাসগুলো রিপিট ভাবে দেখবা। তো আমাদের এই তারপরের টপিকসে আমরা কিন্তু কি শিখাবো? পরের টপিকসে আমরা কিন্তু কি শিখাবো? ক্ষারে KP KC, আর পরের ক্লাসে KP KC এবং এগুলোর অঙ্ক নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসটাকে শেয়ার করে দিবে। সবাই ক্লাসটাকে শেয়ার করবে আশা করি। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।